আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটি এই আদালতে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আর সেই রায় নিয়ে সারা দুনিয়াতে রীতিমতো তোলপাড় চলছে। বাংলাদেশে এক শ্রেণীর মানুষের ঘুম হারাম হয়ে গেছে, আর অন্য একটা শ্রেণী রয়েছে যারা এই রায়ের কারণে মনের আনন্দে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য আয়োজন করছেন। শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে দেশে এবং দেশের বাইরে তোলপাড় চলছে। যে যার মতো করে আলোচনা করছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। এই রায়ের ফলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি, কিংবা এই রায় এত চমৎকারভাবে এই রায় দেওয়ার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনের যে শ্রেষ্ঠত্ব, এটির শেষ পরিণতি কি, বা ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একটি যে দৃষ্টান্ত স্থাপন করলে সেই দৃষ্টান্তের পথ ধরে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জন্য কি ধরনের সিগন্যাল এবং ব্যাড সিগন্যাল অপেক্ষা করছে, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। তো আমি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে রাজি নই। আমি এখানে এই মামলার একটি অত্যন্ত জরুরি অনুষঙ্গ, সেটি হলো রাজসাক্ষী। সেই রাজ সাক্ষী নিয়ে কিছু বলার চেষ্টা করব আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী। এই মামলার যে রায় হয়েছে, সেই রায়ে যে সকল বক্তব্য, যে সকল তথ্য প্রমাণ এবং উপাত্ত বিচারক মুখ্য ভূমিকায় নিয়েছেন বা মুখ্য ডকুমেন্ট হিসেবে নিয়েছেন, সেগুলোর মধ্যে রাজসাক্ষী মামুনের যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তি অতি গুরুত্বপূর্ণ। আমরা গল্প সাহিত্য উপন্যাসের রাজসাক্ষী পড়েছি, বিশেষ করে ব্রিটিশ জমানাতে এরকম প্রচুর রাজসাক্ষী হতো, কিন্তু স্বাধীন বাংলাদেশে এরকম রাজসাক্ষী চাক্ষুষ দেখার সৌভাগ্য আমার এই প্রথম হলো। তাও আবার যেন তেন রাজসাক্ষী নয়। বলতে গেলে শেখ হাসিনার অত্যন্ত আপনজন, অত্যন্ত কাছের মানুষ, যাকে তিনি অতিশয় স্নেহ করতেন, যার প্রতি তার নির্ভরতা ছিল অপরিসীম। তাকে পদপদবি দেওয়ার জন্য, পুরস্কৃত করার জন্য শেখ হাসিনা তার ক্ষমতাকালে রীতিমতো জিদ ধরেছিলেন, রীতিমতো জিহাদ করেছিলেন। তিনি যখন র্যাবের ডিজি ছিলেন তখন তার বিরুদ্ধে সেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়, কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। সমস্ত দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তিনি এই জনাব মামুন সাহেবকে তিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বানিয়েছিলেন। তো বুঝতে হবে যে শেখ হাসিনা তাকে নিজের মায়ের পেটের ভাই, অর্থাৎ শেখ কামাল, শেখ জামাল, তার চাইতেও বেশি নির্ভর করেছিলেন। অথবা অন্য কোনো কারণ থাকতে পারে, অথবা নিজের সন্তান সজীব ওয়াজেদ জয়ের চাইতেও আপন মনে করেছিলেন। এর কারণ হলো সারা পৃথিবী যখন তাকে অ্যাবান্ডেন্ট ঘোষণা করে দিয়েছিল, তখন তিনি তাকে মাথায় করে নিয়েছিলেন। দ্বিতীয়ত, তার সঙ্গে অন্যান্য যারা এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন, শেখ হাসিনা অন্য কাউকে ওইভাবে আপন করে নেননি, কাছে টেনে নেননি, আশ্রয় দেননি। বেনজির সাহেবের বিরুদ্ধে এই অবস্থা হয়েছিল, আর অনেকের বিরুদ্ধে হয়েছিল, কিন্তু সকলের মধ্য থেকে কেন জানি তিনি জনাব মামুনকে কাছে ডেকে নিয়েছিলেন। দ্বিতীয়ত, আন্তর্জাতিক যে সংস্থাগুলো তার বিরুদ্ধে রিপোর্ট করেছিল, সেই আল জাজিরা থেকে শুরু করে অন্য যে সকল সংবাদ মাধ্যম, তাদেরকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শেখ হাসিনা। আর মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো অপমান করে গালে চপেটাঘাত দিয়ে যে তোমরা আমার মামুনকে নিষেধাজ্ঞার অধীন করেছ, আমি আমার সেই মামুনকে র্যাবের ডিজি থেকে আইজি বানালাম, দেখি তোমরা কি করতে পারো। এভাবে তাকে আইজি বানানো হলো। তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেল, তাকে আবার যাকে বলা হয়
সেই চাকরির মেয়াদ বাড়ানো হলো, যেটি এই আইজি পদে ইতিপূর্বে শেখ হাসিনার অনেকে আপনজন ছিলেন। নূর মোহাম্মদ সাহেব ছিলেন, জাভেদ পাটোয়ারি সাহেব ছিলেন, শহীদুল হক ছিলেন, তারপরে বেনজির সাহেব ছিলেন, কিন্তু সবাইকে বাদ দিয়ে তিনি মামুনকে, জনাব মামুনকে একেবারে কাছে ডেকে নিয়েছিলেন। এখানে আমি খুব দুঃখিত যে আমি বারবার মামুন বলছি, সেটা অন্য প্রেক্ষাপট আছে, কিন্তু যেহেতু তিনি সাবেক আইজি, সম্মানিত ব্যক্তি জনাব মামুন, আমি আমার আগের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে জনাব শব্দটি আবার যুক্ত করলাম, জনাব মামুন। তো তিনি তাকে কাছে ডেকে নিয়েছিলেন। শুধু তাই নয়, যে নির্বাচনটি হয়েছিল আমির আমির নির্বাচন, সেই আমির আমির নির্বাচনে তিনি জনাব মামুনের ভাইকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। আর সেই মনোনয়নটা যেন তেন মনোনয়ন ছিল না। আওয়ামী লীগের কিংবদন্তি নেতা জনাব সুরঞ্জিত সেনগুপ্ত যে আসন, সেই আসনটিতে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ডক্টর জয়া সেনগুপ্তা, তো তার পরিবর্তে এই আইজি সাহেবের ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছিল। বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা তার প্রতি যে স্নেহ দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, শ্রদ্ধা দেখিয়েছেন, এর কিয়দাংশ যদি জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ডিবি হারুন, বেনজির, বিপ্লব কিংবা ওনার অন্য যে সকল মাইম্যান ছিলেন, এমনকি জেনারেল আজিজ, তারা হেমলক পান করে মারা যেতেন, বিষ খেতেন, গলায় দড়ি দিতেন, কিন্তু রাজসাক্ষী হতেন না, এটা আমি লিখে দিতে পারি। কিন্তু সেই অর্থে জনাব মামুন রাজসাক্ষী হয়েছেন। এটি আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন এবং যারা মানুষকে বিশ্বাস করবেন, বিশেষ করে আমলাতন্ত্রকে বিশ্বাস করবেন এবং অতিমাত্রায় বিশ্বাস করবেন, তাদের জন্য এটা একটা রেড সিগন্যাল। এবং এটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বিশ্বাস করছেন, আপন ভাবছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা একটা রেড সিগন্যাল। দ্বিতীয়ত, জনাব মামুন রাজসাক্ষী হিসেবে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যতটুকু আমরা জেনেছি আহামরি তেমন কিছু নয়। এই কথাগুলো আমরা সবাই জানি, একেবারে গতানুগতিক কথা। ফলে এই ধরনের কথা বলানোর জন্য কেন একজন বাহিনী প্রধানকে এইভাবে গ্রেপ্তার করে তাকে রাজসাক্ষী বানাতে হবে, এটা আমার মাথায় ঢুকে না। এর কারণ হলো এই যে বেঈমান বানানোর, মুনাফিক বানানোর যেটা কারখানা তৈরি হলো, রাজসাক্ষী বানানোর যেটা কারখানা তৈরি হয়ে গেল, একটা উদাহরণ তৈরি হয়ে গেল, এটি আগামী রাজনীতিকে কলুষিত করবে। রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন যন্ত্র থেকে শুরু করে যা কিছু রয়েছে সব কিছুকে কিন্তু